বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার ঘোষণা, সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক। ইরাকের বসরা বন্দরের জলসীমায় মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা, প্রাণ হারালেন ভারতীয় ক্রু। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। ইসরায়েলের রাতভর লেবানন ইরানের যৌথ মিসাইল হামলা, উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তেহরানের, মুখ খুলেননি ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়া থেকে মধ্যপ্রাচ্য নেওয়া হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। কোরীয় উপদ্বীপে নিরাপত্তা নিয়ে শঙ্কা, সুযোগ নিতে পারে উত্তর কোরিয়া। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জাতীয় সংসদের শোক প্রস্তাব, শোকসুপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ সংসদ সদস্যদের। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। বৃহস্পতিবার তার রেকর্ড করা ভাষণটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়। এর আগে গত রোববার তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তার লক্ষ্যবস্তু কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এসব হামলা ভবিষ্যতেও বজায় থাকবে। মধ্যপ্রাচ্যের অবস্থিত সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়ে মোস্তফা খামেনি বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি এখনই বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। বর্তমান সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যর ডাক দিয়ে মোস্তফা খামেনি বলেন, শত্রুদের উপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। তিনি আরও বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নেব। সম্প্রতি ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে অঞ্চলের বেশ কিছু দেশ। তবে তেহরানের দাবি, তারা কেবল মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। সামরিক বাহিনীকে বিশেষ ধন্যবাদ জানিয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, তারা এই কঠিন সময় দুর্দান্ত কাজ করছেন। তিনি আরো বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সাহায্য করতে চায়, তারা তাদের দায়িত্ব পালন করবে। দেশবাসীর জন্য কিছু জনকল্যাণমূলক ঘোষণাও দিয়েছেন মোস্তফা খামেনি। তিনি জানান, যুদ্ধে আহতদের সরকারিভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করা হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে শর্ত সাপেক্ষে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে মাসুদ পেজিশকিয়ানের নেতৃত্বাধীন ইরান। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তর্জাতিক মহলকে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তার মতে, বর্তমান সংঘাতের জন্য দায়ী জায়নিস্ট শাসন গোষ্ঠী ও যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান অঞ্চলটিতে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে যুদ্ধ বন্ধের জন্য ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক নিশ্চয়তা অত্যন্ত জরুরি। এই যুদ্ধ বন্ধ করতে ইরানের দেওয়া শর্তগুলি হল: 1. আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে। 2. সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। আর 3 হল, ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা না হওয়ার বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। এদিকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যেই লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় 100টি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যদিও এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ সরিয়ে নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে। আর এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব এশিয়ায়। সিউলের আশঙ্কা, এই পদক্ষেপে কোরীয় উপদ্বীপে নিরাপত্তা ভারসাম্যে ফাঁক তৈরি হতে পারে, আর সেই সুযোগ নিতে পারে উত্তর কোরিয়া। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ মধ্যপ্রাচ্যে স্থানান্তর শুরু করেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার কারণে এই পুনর্মোতায়েন করা হচ্ছে বলে মার্কিন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। প্রায় এক দশক আগে দক্ষিণ কোরিয়ার সোংজু অঞ্চলে স্থাপন করা হয়েছিল এই থার্ড ব্যবস্থা। তখন স্থানীয়দের তীব্র প্রতিবাদ সত্ত্বেও সিউল ও ওয়াশিংটন দাবি করেছিল, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এটি ছিল সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ঢাল। কিন্তু এখন সেই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নেয়ার খবর সামনে আসতেই দক্ষিণ কোরিয়ায় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিকে দুর্বলতা হিসেবে ধরে নতুন উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে উত্তর কোরিয়া।
তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জনগণকে আশ্বস্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক সম্পদ সরিয়ে নিলেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে দেশের প্রতিরোধ সক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। তার ভাষায়, এই পুনর্মোতায়ন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কৌশলকে গুরুতরভাবে দুর্বল করবে না। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক মনোযোগ বাড়ার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেছেন, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধি তার নিজের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপের পরিণতি হতে পারে অকল্পনীয় এবং মারাত্মক ভয়াবহ। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নেয় কোরীয় উপদ্বীপে নতুন কৌশলগত হিসাব নিকাশের জন্ম দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত পরিস্থিতি উত্তর কোরিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করবে, যা আগামী দিনে এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গভীরভাবে ভাবতে হবে। সম্প্রতি ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর সেই বক্তব্যের একটি ভিডিও আবারও প্রচার করেছে দেশটির সরকার ঘনিষ্ঠ একটি টেলিভিশন চ্যানেল। সর্বশেষ গত 7 মার্চ আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা প্রমাণ করেছে যৌথ আরব পদক্ষেপের ধারণাকে সক্রিয় করা জরুরি। এর মধ্যে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের বিষয়ও থাকতে পারে, যা সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক হুমকি মোকাবিলায় কাজ করবে। যদিও মিশরের কৌশল বিশ্লেষক সামির রাঘেব মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যৌথ বাহিনী নিয়ে আলোচনা কিছুটা অপ্রাসঙ্গিক। তার মতে, এখন জরুরি কাজ হলো ইরানি হামলার মুখে থাকা দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের ধারণা, সব আরব দেশকে নিয়ে বড় বাহিনী গঠনের চেয়ে আঞ্চলিক সামরিক জোট বেশি বাস্তবসম্মত। বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সমন্বয়ের ক্ষেত্রে এক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে শর্ত সাপেক্ষে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে মাসুদ পেজিশকিয়ানের নেতৃত্বাধীন ইরান। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আন্তর্জাতিক মহলকে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তার মতে, বর্তমান সংঘাতের জন্য দায়ী জায়নিস্ট শাসনগোষ্ঠী ও যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান অঞ্চলটিতে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে যুদ্ধ বন্ধের জন্য ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক নিশ্চয়তা অত্যন্ত জরুরি। এই যুদ্ধ বন্ধ করতে ইরানে দেওয়া শর্তগুলি হলো: 1. আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে। 2. সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। আর 3 হলো ভবিষ্যতে ইরানের উপর আর কোনো হামলা না হওয়ার বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। এদিকে পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যেই লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় 100টি রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। যদিও এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ইসরায়েল চলমান সংঘাতে চলছে সামরিক শক্তিমত্তার প্রদর্শনী। প্রথাগত এবং আধুনিক সমরাস্ত্রে সংঘাতে লিপ্ত দেশগুলো নিজেদের ক্ষমতা জানান দিতে ব্যস্ত। এখন পর্যন্ত যুদ্ধে বেশ বড় সামরিক ব্যয়ের মুখে তেল আবিব থেকে ওয়াশিংটন ডিসি, এমনকি তেহরানও। বুধবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওসের বরাতে আল জাজিরার একটি প্রতিবেদনে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ মন্তব্য উঠে আসে। ট্রাম্প জানায়, ইরানে নতুন করে হামলা চালানোর মতো কার্যত আর কিছুই বাকি নেই, তাই ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে। ট্রাম্পের দাবি, এই যুদ্ধ বেশ সফলভাবে চলছে এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে। ওয়াশিংটন ডিসি নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে আছে, এমনকি মূল 6 সপ্তাহের পরিকল্পনার চেয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি ঘটিয়েছে মার্কিনীরা। তবে ট্রাম্পের দাবি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এর আগে বহুবার ট্রাম্প নিজের বক্তব্য থেকে সরে এসেছেন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানায়, তেহরান কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছে, তখনই এই লড়াই শেষ হবে যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাতে বলা হয়, ইরান হামলার 38তম ধাপ শুরু করেছে।
কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে, এতে অন্তত 100 জন আহত হয়েছেন। এছাড়া আইআরজিসি বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের দুটি নৌঘাঁটি মোহাম্মদ আল আহমদ ও আলী আল সালেম এ অবস্থিত ক্যাম্প পেট্রিয়াট এবং মার্কিন সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহ হামলা করা হয়েছে। ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ সরিয়ে নেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে। আর এই সিদ্ধান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব এশিয়ায়। সিউলের আশঙ্কা, এই পদক্ষেপে কোরীয় উপদ্বীপে নিরাপত্তা ভারসাম্যে ফাঁক তৈরি হতে পারে, আর সেই সুযোগ নিতে পারে উত্তর কোরিয়া। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ মধ্যপ্রাচ্যে স্থানান্তর শুরু করেছে। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার কারণে এই পুনর্মোতায়েন করা হচ্ছে বলে মার্কিন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। প্রায় এক দশক আগে দক্ষিণ কোরিয়ার সোংজু অঞ্চলে স্থাপন করা হয়েছিল এই থার্ড ব্যবস্থা। তখন স্থানীয়দের তীব্র প্রতিবাদ সত্ত্বেও সিউল ও ওয়াশিংটন দাবি করেছিল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এটি ছিল সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা ঢাল। কিন্তু এখন সেই প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নেয়ার খবর সামনে আসতেই দক্ষিণ কোরিয়ায় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিকে দুর্বলতা হিসেবে ধরে নতুন উস্কানিমূলক পদক্ষেপ নিতে পারে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জনগণকে আশ্বস্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক সম্পদ সরিয়ে নিলেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে দেশের প্রতিরোধ সক্ষমতা অক্ষুণ্ণ থাকবে। তার ভাষায়, এই পুনর্মোতায়েন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা কৌশলকে গুরুতরভাবে দুর্বল করবে না। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক মনোযোগ বাড়ার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু হওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, দেশটির নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেছেন, কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক শক্তি বৃদ্ধি তার নিজের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপের পরিণতি হতে পারে অকল্পনীয় এবং মারাত্মক ভয়াবহ। এমন পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সরিয়ে নেয় কোরীয় উপদ্বীপে নতুন কৌশলগত হিসাব নিকাশের জন্ম দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত পরিস্থিতি উত্তর কোরিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করবে, যা আগামী দিনে এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলতে পারে। মধ্যরাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ, তারপর আগুনের লেলিহানে শিখা। দুবাইয়ের শান্ত আবাসিক এলাকা ক্রিক হারবার মুহূর্তে আতঙ্কে ভরে ওঠে। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার ভোরে একটি ড্রোন সরাসরি আঘাত হানে এলাকার একটি বহুতল আবাসিক ভবনে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় 2:45 মিনিটে একটি ড্রোন ভবনের একটি তালায় আঘাত করলে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে দুবাই সিভিল ডিফেন্সের জরুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্রিক হারবার দুবাইয়ের একটি বিলাসবহুল ওয়াটারফ্রন্ট এলাকা, যেখানে উচ্চমানের আবাসিক ভবন ও হোটেল রয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এর আগে বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও দুটি ড্রোন পড়ে। এ ঘটনায় 2 ঘানা নাগরিক ও 1 বাংলাদেশি সহ 3 জন সামান্য আহত হন এবং একজন ভারতীয় নাগরিক মাঝারি আহত হন। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার পর থেকেই আমিরাত জুড়ে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। তেহরানের দাবি, আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। ইরানের একের পর এক হামলায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিপাকে পড়েছে প্রতিবেশী দেশগুলো। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলায় নাস্তানাবুদ, সৌদি আরব, বাহরাইন, কুয়েতের মতো দেশগুলো। এমন পরিস্থিতির মধ্যেই ফের আলোচনায় এসেছে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠনের পুরনো ধারণা। এটি অনেকটা ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত ন্যাটো বাহিনীর মতোই কাজ করবে। বুধবার প্রকাশিত এক নিবন্ধে আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, 2015 সালে আরব নেতাদের এক সম্মেলনে এমন একটি বাহিনীর কথা প্রথম বলেছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসি। এ বিষয়ে সিসি বলেছিলেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় একটি যৌথ আরব বাহিনী গঠনের বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে গভীরভাবে ভাবতে হবে। সম্প্রতি ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার পর সেই বক্তব্যের একটি ভিডিও আবারও প্রচার করেছে দেশটির সরকার ঘনিষ্ঠ একটি টেলিভিশন চ্যানেল। সর্বশেষ গত 7 মার্চ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন,
প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের হামলা প্রমাণ করেছে যৌথ আরব পদক্ষেপের ধারণাকে সক্রিয় করা জরুরি। এর মধ্যে একটি যৌথ সামরিক বাহিনী গঠনের বিষয়ও থাকতে পারে, যা সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষা এবং আঞ্চলিক হুমকি মোকাবিলায় কাজ করবে। যদিও মিশরের কৌশল বিশ্লেষক সামির রাঘেব মনে করেন বর্তমান পরিস্থিতিতে যৌথ বাহিনী নিয়ে আলোচনা কিছুটা অপ্রাসঙ্গিক। তার মতে এখন জরুরি কাজ হলো ইরানি হামলার মুখে থাকা দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের ধারণা সব আরব দেশকে নিয়ে বড় বাহিনী গঠনের চেয়ে আঞ্চলিক সামরিক জোট বেশি বাস্তবসম্মত। বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সমন্বয়ের ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে। একই সঙ্গে মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে ঘিরেও একটি কার্যকর সামরিক জোট গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন রাশিয়ার তেলের নাগাল থেকে ভারতকে দূরে রাখতে। লক্ষ্য একটাই, ইউক্রেন যুদ্ধে পুতিনের অর্থের যোগান বন্ধ করা। কিন্তু পাশার দান পাল্টে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত এখন উল্টো ফল দিতে শুরু করেছে। যে যুক্তরাষ্ট্র রাশিয়াকে একঘরে করতে চেয়েছিল, সেই যুক্তরাষ্ট্রই এখন পরিস্থিতির চাপে ভারতকে আবার রুশ তেল কেনার সবুজ সংকেত দিতে বাধ্য হচ্ছে। কিন্তু কেন এই নাটকীয় পরিবর্তন? ঘটনার সূত্রপাত 2025 সালের অগাস্টে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া। তখন প্রায় 1.4 বিলিয়ন মানুষের দেশ ভারত রুশ তেলের অন্যতম বড় ক্রেতায় পরিণত হয়। সাশ্রয়ী দামের তেল কিনে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছিল দেশটি। কিন্তু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর চাপ বাড়াতে শুরু করেন। লক্ষ্য ছিল রাশিয়ার তেল কেনা বন্ধ করে মস্কোর অর্থনৈতিক শক্তি দুর্বল করা। ভারতের রপ্তানি পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। সরাসরি নিষেধাজ্ঞা দেন রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির ওপর। তার বার্তা ছিল স্পষ্ট, বন্ধ করতে হবে রাশিয়ার তেল কেনা। এই চাপে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করে। কিন্তু গত 28 ফেব্রুয়ারি একটি ঘটনা পাল্টে দেয় পুরো হিসাব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান এবং ইরানের পাল্টা হামলার জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ে। বিশ্লেষণ সংস্থা কেপলারের তথ্য বলছে, ভারতের দৈনিক তেলের চাহিদার বড় একটি অংশ, প্রায় 25 থেকে 27 লাখ ব্যারেল আসে ইরাক, সৌদি আরব এবং কুয়েত থেকে। আর এই তেলের বেশিরভাগই পরিবাহিত হয় গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে। এই পথ অচল হয়ে পড়ায় ভারতের জ্বালানি সরবরাহ এখন গভীর সংকটে পড়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহনের পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে তেলের দাম এক লাফে $100 ছাড়িয়ে গেছে। ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য এই উচ্চ মূল্য বহন করা কঠিন। ফলে দেশটির সামনে বিকল্পের পথ এখন খুবই কম। কেপলারের তথ্য অনুযায়ী গত 6 মার্চ থেকে প্রায় 13 কোটি ব্যারেল রুশ তেল পরিবহনাধীন ছিল। প্রতিষ্ঠানটির মতে এই তেলের একটি অংশ দ্রুতই ভারতের বন্দরগুলোর দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। মজার বিষয় হলো, এতদিন যে যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কিনতে নিরুৎসাহিত করছিল, এখন তারাই ভারতের জন্য 30 দিনের বিশেষ ছাড় বা ওয়েভার ঘোষণা করেছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখতে সমুদ্রে পরিবহনাধীন রুশ তেল ভারতকে কেনার অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে রাশিয়ার উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা আরও শিথিল করার ইঙ্গিতও দেন তিনি। বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার জন্য বড় ধরনের কৌশলগত বিজয়। এতদিন তেল বিক্রি করতে নানা বাধার মুখে পড়তে হচ্ছিল ভ্লাদিমির পুতিনকে, কিন্তু এখন ভারতই সেই তেল কিনতে আগ্রহী হয়ে উঠছে। ফলে রাশিয়ার যুদ্ধের পালে আবারও লাগতে পারে অর্থের হাওয়া। অন্যদিকে ট্রাম্পের ইরান নীতি এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তার নিজেরই রাশিয়া বিরোধী অর্থনৈতিক কৌশলকে বাধাগ্রস্ত করছে। ভারতের 25 দিনের তেলের মজুদ রয়েছে। পেট্রোলিয়াম পণ্যের যে মজুদ আছে তা দিয়ে চলবে 8 সপ্তাহ। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে ভারতকে পুরোপুরি নির্ভর করতে হতে পারে রাশিয়ার উপর। সংক্ষেপে বলতে গেলে ভূ রাজনীতির জটিল খেলায় চিরশত্রু কখনো কখনো প্রয়োজনীয় হয়ে ওঠে। ওয়াশিংটন যে রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চেয়েছিল, মধ্যপ্রাচ্যের অগ্নিঝড়ে সেই রাশিয়ার তেলের বাজার আবারও ফিরে পাচ্ছে প্রাণ। ভারতের জন্য এটি সাময়িক স্বস্তি হলেও বিশ্ব অর্থনীতি এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ $11.3 বিলিয়ন ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা কংগ্রেসকে দেওয়া এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত 10 মার্চ সিনেটরদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা এই ব্যয়ের হিসাব তুলে ধরেন। পরে বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র 11 মার্চ এই তথ্য নিশ্চিত করে। তবে এই হিসাব যুদ্ধের মোট খরচ নয়। হামলা শুরুর আগে সৈন্য মোতায়েন, যুদ্ধ সরঞ্জাম পরিবহন ও প্রস্তুতির পেছনে যে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে তা এই হিসাবের মধ্যে ধরা হয়নি। ফলে যুদ্ধের প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা আইন প্রণেতাদের আরও জানিয়েছেন, যুদ্ধের প্রথম 2 দিনই প্রায় $5.6 বিলিয়ন অস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া হোয়াইট হাউস শীঘ্রই যুদ্ধের জন্য অতিরিক্ত প্রায় $50 বিলিয়ন অর্থ বরাদ্দ চেয়ে কংগ্রেসে আবেদন করতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে কেনটাকি সফরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা যুদ্ধে জয়ী হয়েছি, তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাব আমরা। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ অনুযায়ী এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় $89 কোটি। তাদের মতে বিমান, নৌ ও স্থল এই 3 ধরনের সামরিক অভিযানের কারণেই মূলত এত বেশি খরচ হচ্ছে। তবে বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র ব্যয়বহুল অস্ত্রের বদলে তুলনামূলক সাশ্রয়ী গোলাবারুদ ব্যবহার করে এবং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমে যায়, তাহলে যুদ্ধের দৈনিক ব্যয় কিছুটা কমতে পারে। ব্রাউন ইউনিভার্সিটির এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2025 সালে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে প্রায় $2 থেকে $2.26 বিলিয়ন খরচ করে। এতে B-2 স্টিলথ বোমারু বিমান, টমাহক ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী MOP বোমা ব্যবহার করা হয়। এই সংঘাত শুরু হয় গত 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিমান হামলা চালায়। এরপর সংঘাত ধীরে ধীরে লেবাননেও ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইরানি ও লেবানিজ। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছিলেন তা কি এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? 9 মার্চ রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্পের করা একটি ফোন কল বিশ্ব রাজনীতিতে নতুন এই প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, ট্রাম্প চেয়েছিলেন সামরিক শক্তি দিয়ে ইরানি জট খুলবেন, কিন্তু তা কি এখন মস্কোর সাহায্য ছাড়া সমাধান করা সম্ভব? যুদ্ধের শুরুটা ছিল দাপুটে। ওয়াশিংটন ভেবেছিল খুব দ্রুতই ইরানকে কাবু করা যাবে, কিন্তু যুদ্ধের 10 দিন পার হতেই সমীকরণ পাল্টে গেছে। মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত আসছে ইরান থেকে। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের যে নিরাপত্তা কবচ ছিল তাতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো মিত্রদের অবস্থান। কুয়েতের মতো বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র এখন বলছে তারা তাদের মাটি ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেবে না। এমনকি রিয়াদ আর তেহরানের মধ্যেও পর্দার আড়ালে যোগাযোগের খবর আসছে। অর্থাৎ ইরানকে একঘরে করতে গিয়ে উল্টো ওয়াশিংটনই কি কূটনৈতিকভাবে একা হয়ে পড়ছে? এই আস্থার সংকট মেটাতেই ট্রাম্পের পক্ষে একা পরিস্থিতি আর সামলানো সম্ভব হচ্ছে না এবং তাকে রাশিয়া ও তুরস্কের মতো শক্তির দিকেও হাত বাড়াতে হচ্ছে। ট্রাম্প ভেবেছিলেন এই যুদ্ধ বিশ্ব জ্বালানি বাজারে আমেরিকার নিয়ন্ত্রণ আরও শক্ত করবে, কিন্তু বাস্তবে দেখা দিচ্ছে দীর্ঘমেয়াদী সংকটের আভাস। পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কার চলাচল এখন চরম ঝুঁকির মুখে, আর ঠিক এই সুযোগটি নিয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়া আগে থেকেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। পুতিন এখন ইউরোপকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রস্তাব দিচ্ছেন। বার্তাটি পরিষ্কার, সমুদ্র পথ যদি অনিরাপদ হয় তবে রাশিয়ার পাইপলাইনই হবে একমাত্র ভরসা। জ্বালানি বাজারে রাশিয়াকে ছাড়া স্থিতিশীলতা ফেরানো যে কঠিন, ট্রাম্পের ফোন কল সম্ভবত সেই বাস্তবতারই স্বীকৃতি। যুদ্ধ এখন আর শুধু প্রথাগত লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি মোড় নিচ্ছে নাশকতা আর দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন এই লড়াইকে ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করায় ক্ষোভ বাড়ছে পুরো অঞ্চলে। এই ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমিত করতে তেহরানের উপর রাশিয়ার যে প্রভাব রয়েছে তাকেই এখন তুরুপের তাস হিসেবে দেখছে হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প হয়তো চেয়েছিলেন একটি দ্রুত জয়, কিন্তু ইরানি জট খোলার বদলে উল্টো আরো পেঁচিয়ে গেছে। রাশিয়া হয়তো এই জটের কিছু সুতো আলগা করতে সাহায্য করতে পারে, কিন্তু যুদ্ধের ফলে আমেরিকার ভেতরে যে রাজনৈতিক অস্থিরতা আর মধ্যপ্রাচ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে তার সমাধান মস্কোর কাছে নেই।
এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি পুতিনের সাথে কোনো বড় আপোষে যাবেন, নাকি এই সংঘাত বিশ্বকে এক নতুন জ্বালানি ও নিরাপত্তা সংকটের দিকে ঠেলে দেবে? ইরানের সরকার পতনে হেন কোনো কাজ নেই যা করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অর্থনীতি ভেঙে দিতে দফায় দফায় নিষেধাজ্ঞা, বিক্ষোভে মদদ দেওয়া সব চেষ্টাই করেছেন। এসবে ব্যর্থ হয়ে শেষমেশ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদের একটা বড় অংশকে হত্যা করেছেন। এতেও কাজ না হওয়ায় গত প্রায় 2 সপ্তাহ যাবৎ ইরানের সামরিক অভিযান অব্যাহত রেখেছেন তিনি। গুঁড়িয়ে দিচ্ছেন তেল সমৃদ্ধ দেশটির অর্থনীতির ভিত। অবস্থা এমন যে নতুন কোথায় হামলা করবেন নিজেই বুঝে উঠতে পারছেন না ট্রাম্প, কিন্তু ফলাফল শূন্য। ইরান ইস্যুর সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা সংস্থা 3টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রায় টানা 2 সপ্তাহ ধরে ইরানে হামলা চললেও নেতৃত্ব ভেঙে পড়ার ঝুঁকি নেই। সূত্রগুলোর মতে, বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনের সমন্বিত বিশ্লেষণ বলছে, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা এখনও শক্ত অবস্থানে আছে। জনগণের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে বর্তমান সরকার। ইরানের সরকার পতনের লক্ষণ দেখা না গেলেও তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিনীদের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। ফলে যুদ্ধ বন্ধে রাজনৈতিক চাপ বাড়ছে ট্রাম্পের ওপর, যে কারণে অনেকটা বাধ্য হয়েই 2003 সালের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই সামরিক অভিযানটি শিগগিরই শেষ করার কথা বলেছেন ট্রাম্প। তবে শেষ পর্যন্ত ইরানের সরকার পতন না হলে যুদ্ধের গ্রহণযোগ্য সমাপ্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে ট্রাম্পের জন্য। গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও দেশটির ধর্মীয় নেতৃত্বে এখনও ঐক্য রয়েছে। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাও বলেছেন একই কথা। জানিয়েছেন, অভ্যন্তরীণ আলোচনায় ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন, এই যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমান সরকারের পতন চাইলেও শেষ পর্যন্ত কোন উপায়ে এটি করা হবে সে ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা নেই কোনো পক্ষেরই। একটি সূত্র বলছে, সরকার উৎখাতে সম্ভবত স্থল অভিযান দরকার হবে, যাতে ইরানের জনগণ নিরাপদে রাস্তায় নেমে বিক্ষোভ করতে পারে। এক্ষেত্রে কুর্দিদের সহায়তা দেওয়ার বিষয়টিও ভাবছে ওয়াশিংটন। তবে সেই চেষ্টা কতটা কাজে দেবে তা নিয়েও সন্দেহ আছে, কেননা 2টি সূত্র বলছে কুর্দিদের হাতে পর্যাপ্ত অস্ত্র ও যোদ্ধা নেই। সব মিলিয়ে তাই ইরানের সরকার পতনের যুদ্ধে নেমে চরম এক বেকায়দাতেই পড়েছেন ট্রাম্প। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। 2 পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ফলে সহসা এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে 3 শর্তে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাসুদ পেজিশকিয়ানের শর্তগুলো হলো, ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, ইরানের উপর চালানো হামলার জন্য ক্ষতিপূরণ দিতে হবে, ভবিষ্যতে আগ্রাসন না করতে আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। এদিকে মার্কিন এক্স অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে ইরানের বন্দর এলাকায় চলমান নৌ অভিযান থেকে জনসাধারণকে দূরে রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB-কে দেওয়া সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেন, ইরানের বন্দর স্থাপনায় হামলা চালালে পারস্য উপসাগর অঞ্চলের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থাপনা ইরানের পাল্টা হামলার বাইরে থাকবে না। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন শহরে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ফলে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আনপ্রেডিক্টেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে পুরো বিশ্ব পরিস্থিতি এখন অনিশ্চিত। শুল্ক যুদ্ধের রীতি না টেনেই মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধ শুরু করেছেন তিনি। পুরো বিশ্বের চোখ যখন মধ্যপ্রাচ্যে, তখন অনেকটা চুপি সারেই সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ ন্যাশনাল পিপলস কংগ্রেস আয়োজন করেছে চীন, যেখানে আইন প্রণয়ন থেকে শুরু করে সংবিধান সংশোধন এমনকি বাজেট অনুমোদন হবে, যার উপর নির্ভর করছে চীনের ভবিষ্যৎ। অস্থির এই বিশ্বের ভবিষ্যতে টিকে থাকতে কোন কৌশল নিচ্ছে শি জিনপিং সরকার?
চীন অনেকদিন ধরেই বিশ্বসেরা শক্তি হয়ে ওঠার স্বপ্ন দেখছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির এ স্বপ্ন কতটা পূরণ হবে তা অনেকটাই নির্ভর করছে প্রেসিডেন্ট শি জিনপিং কতটা সফলভাবে দেশের অর্থনীতি সামলাতে পারেন তার উপর। এক্ষেত্রে তাই বৈশ্বিক অস্থিরতার মাঝেও অর্থনীতিকে স্থিতিশীল রাখাতেই বেশি জোর দিচ্ছেন শি। লক্ষ্য পূরণে চীনের মানুষকে বেশি খরচ করতে উদ্বুদ্ধ করছেন, যাতে করে দুর্বল হয়ে পড়া অভ্যন্তরীণ অর্থনীতি শক্তিশালী হয়। একই সঙ্গে প্রযুক্তিতে চীনকে শীর্ষ অবস্থানে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। লক্ষ্য, বিশ্বের অন্য দেশগুলো যেন রোবট বা এআই প্রযুক্তির জন্য চীনের দিকে তাকিয়ে থাকে। এর বাইরে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনও দ্রুত বাড়াচ্ছে বেইজিং। লক্ষ্য, তেল ও গ্যাসের আমদানি কমিয়ে স্বনির্ভর হওয়া। আর এসবই হচ্ছে চীনকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে। অর্থাৎ বৈশ্বিক অস্থিরতায় ওয়াশিংটন অন্য ইস্যুতে ব্যস্ত থাকায় এই সময়টাকেই চীনের উত্থানের সুযোগ হিসেবে কাজে লাগাতে চান শি। গত কয়েক দশক চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি রিয়েল এস্টেট ও অবকাঠামো প্রকল্পের উপর নির্ভরশীল হলেও সেই ফোকাস এখন প্রযুক্তি ও শিল্প উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন শি জিনপিং। কেননা তিনি বিশ্বাস করেন প্রযুক্তি ও উদ্ভাবনী চীনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে নিয়ে যাবে। আর সেই বিশ্বাস থেকেই অর্থনীতিকে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর একটি রোডম্যাপ নির্ধারণ করেছেন তিনি। প্রযুক্তি খাতে গবেষণা ও উন্নয়নে 7% ব্যয় বাড়ানোর পরিকল্পনা করছে বেইজিং। এআই প্লাস নামে একটি কর্মসূচি চালু করেছে শি সরকার, যার মাধ্যমে উৎপাদন, পরিবহন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে এআই ব্যবহার বাড়ানো হবে। এছাড়াও সেমিকন্ডাক্টর, রোবোটিক্স, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, 6G যোগাযোগ প্রযুক্তি ও ব্রেন কম্পিউটার ইন্টারফেসে বড় বিনিয়োগ করার কথা ভাবছে চীন। চীনে দীর্ঘদিন ধরেই বড় সমস্যা ভোক্তা ব্যয়। চীনের মানুষ ঐতিহ্যগতভাবেই ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভেবে বেশি সঞ্চয় করে, কম খরচ করে, যে কারণে বাজারে মন্দা রয়েছে, যা আত্মবিশ্বাসে চিড় ধরায়। এই অবস্থা থেকে উত্তরণে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে শি জিনপিং সরকার। 4.5 থেকে বাড়িয়ে 5% করেছে, যা কিনা 1991 সালের পর সর্বনিম্ন। এছাড়াও ভোক্তা ব্যয় বাড়াতে শিশু যত্ন ও বয়স্কদের সেবায় বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত এবং বাধ্যতামূলক বেতন সহ ছুটি কার্যকর করার কথা ভাবছে বেইজিং, যাতে মানুষের ওপর আর্থিক চাপ কমে ও বেশি খরচ করতে পারে। কিন্তু সমস্যা হলো পরিস্থিতি এখন আরো কঠিন, কারণ তরুণদের মধ্যে বেকারত্বও বেশি, ফলে মানুষ খরচ করতে অনাগ্রহী। এই সমস্যার সমাধানে শিশু যত্নের সরকারি ব্যয় বাড়ানো বেশ কাজে আসতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। কেননা এই ধরনের সহায়তা মানুষকে কিছুটা অতিরিক্ত অর্থ সাশ্রয় করতে সাহায্য করতে পারে, যা পরে তারা গৃহস্থালী পণ্যে খরচ করতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে মানুষ যদি খরচ করতে অনিশ্চিত থাকে, তাহলে শুধু প্রযুক্তির উপর নির্ভর করে উচ্চমানের প্রবৃদ্ধি অর্জন করা কঠিন। যদিও এ ব্যাপারে আত্মবিশ্বাসী বেইজিং। শি জিনপিং এর বিশ্বাস, এআই শিল্প এবং উদ্ভাবনী অর্থনীতির পরবর্তী ধাপকে এগিয়ে নেবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।